অরুণী ফোনে কথা বলার উদ্দেশ্যে ততক্ষণে বাসার লাইব্রেরি রুমে চলে গেল। বাসা ভর্তি মানুষ, শুধু এই রুমে কেউ নেই। পুরনো আমলের লাইব্রেরি, অপ্রয়োজনীয় কাগজপত্রে ঠাসা। রুমের দরজাটা খুলতেই ভ্যাপসা একটা গন্ধ আসলো। অরুণী ফোনের টর্চ চালিয়ে দেখল সাপ বিচ্ছু আবার বাসা বেঁধেছে কিনা। অরুণী নতুন একটা সিম দিয়ে কল করলো। অরুণীর নম্বর দেখলে রুদ্র ফোন নাও তুলতে পারে। কয়েকবার রিং হলো কিন্তু ওপাশ থেকে ফোন তুলল না। অরুণী প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছে ভ্যাপসা গরমপূর্ণ আর অন্ধকার রুমে। এই রুমের লাইটটাও নষ্ট। 1 ঘন্টা পর কল ব্যাক করলো রুদ্র। অরুণী ফোন রিসিভ করতেই রুদ্র বলে উঠল, আরে কাজে ব্যস্ত আমি, কি বলবে বলো। কাকে ভেবে কি বলল রুদ্র? অরুণী কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, হ্যালো। রুদ্র চমকালো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ফোন নম্বরটা ভালো করে দেখে বলল, কে? অরুণীর বুকের মাঝে তুরু তুরু বলল, আমি অরুণী। রুদ্র খানিকক্ষণ পর বিস্ময় নিয়ে বলল, অরুণী? এইটুকু বলে থেমে ব্যস্ত গলায় বলল, ফোন নম্বর কোথায় পেয়েছো তুমি? রুদ্র শাহেদ আহমেদকেও ফোন করেনি, তাহলে অরুণী কোথায় পেল ফোন নম্বর? অরুণী এই প্রশ্নটা উপেক্ষা করে গিয়ে তীব্র অভিমান নিয়ে বলল, আপনি এমন কেন? একটা বারো ফোন দিলেন না, আমায় মিস করেননি? রুদ্রের চারপাশে হইচই। কে যেন ডাকলো রুদ্রকে। রুদ্র কথা বলায় ব্যস্ত হয়ে গেল। অরুণী চুপ করে রইল। কিছুক্ষণ পর রুদ্র ফোনটা রেখে দিল। অরুণীর মেজাজ খারাপ হয়ে গেল। একটা মানুষ এমন নিরাবেগ কিভাবে হতে পারে? অরুণীর এই মুহূর্তে মনে হলো ও বৃথা চেষ্টা করছে। অরুণী লাইব্রেরি রুম থেকে বের হওয়ার সময় হঠাৎ কী হলো ঠিক বুঝতে পারল না। কেউ ওর হাত টেনে ধরেছে। অরুণী ভীষণ চমকে পিছন ফিরে তাকায়। আবছা আলোতে বুঝতে পারল এটা সিফাস। অরুণী চাপা গলায় বলল, শিফাজ ভাই হাত ধরেছে কেন? এই বলে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শিফাসের মুষ্টি থেকে হাত ছাড়াতে পারল না। শিফাস অরুণীর কাছাকাছি এগিয়ে এসে বলল, অরু, তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি। অরুণী রাগ জেদ সংবরণ করে বলল, আপনি আমার বড় ভাই, আপনি কি চান আমি আপনার গালে চড় থাপ্পড় দিই, নাকি সূর্যতাকে ডাকবো? রাগে অরুণী থরথর করে কাঁপছে, চোয়াল শক্ত হয়ে আসছে। শিফাস নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা তুই আমাকে কেন ভালোবাসছিস না সেটা বলবি? 2টা কারণ বল। অরুণী চিৎকার করে ওঠে। শিফাস ওর হাত ছেড়ে দেয়। লাইব্রেরি রুমে পাশের সিঁড়ি দিয়ে কেউ দপদপ শব্দ করে নিচতলা থেকে ওপর তলায় আসছে। শিফাস দ্রুত চলে যায় সেখান থেকে। অরুণী শুধু বলল, এরপর থেকে কখনো যদি এমন কিছু করেন তাহলে আব্বা আম্মা সূর্যদা সবাইকে বলবো। শিফাসের ওপর রাগে অরুণীর মেজাজ বিগড়ে গেল। নিচে নামতেই সাময়া, শুভ্রা, সুস্মিতা ওরা আসলো। ছাদে যাবে, আড্ডা দিবে। অরুণী বিরক্তি ভরা গলায় বলল, আমার মেজাজটা বেজায় খারাপ, তোরা যা। সাইমা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? অরুণী বলে, শিফাজ ভাইকে আমি আমার বড় ভাইয়ের মতো জানি, আর আমার প্রতি তার এই প্রেমাবেগ দেখলে ঘৃণায় গা গুলিয়ে যায়। মনে চায় এক দলা থুথু ছুঁড়ে মারি। অরুণী গিয়ে বাসার নিচে গাছের তলায় পাতা বেঞ্চে বসে থাকে। বাড়ির সাজানো গোছানোর কাজ চলছে। কিছুক্ষণ পর শিফাসকেও দেখা গেল অরুণীর আশেপাশে। অরুণী আর রুদ্রকে ফোন দিল না। গায়ে হলুদে তো দেখাই যাচ্ছে। অরুণীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি। অরুণীকে দেখে কেমন প্রতিক্রিয়া হবে রুদ্রের? এসব ভাবতে ভাবতে অরুণী দিশেহারা হয়ে পড়ে। এত দিশেহারা ভাব নিয়ে আজও হয়তো ঘুম হবে না। অরুণী আর ফোন দেয়নি রুদ্রকে। আজ মেহেদির সন্ধ্যা। রুদ্রের সাথে আজই দেখা হচ্ছে। সেলিনা আহমেদ কোথা থেকে হন্তদন্ত হয়ে এসে বলল, অরুণী, তোর যেতে হবে না বরের বাসায়। নাক মুখে কি অবস্থা দেখছিস তুই? হ্যাঁ? অরুণী ব্যঙ্গ সুরে বলল, না, কয়েকদিন যাবত আয়না দেখি না। সেলিনা আহমেদের কথায় সূর্য রেগে গেল। বলল, আম্মা, আপনার কথা শুনলে মাঝে মাঝে রাগ হয় খুব। অরণি কেন যাবে না? দেখিস না ওর মুখের দাগ এখনো ভালো হয়নি? তো হয়েছে কি? সেলিনা আহমেদ আর কথা বলার সুযোগ পেল না। সূর্য অরুণীর দিকে তাকিয়ে বলল, অরণি, তোর কিছু লাগবে? আমি বের হব, লাগলে বল।
অরুণী মাথা ঝাঁকিয়ে না বলে। সন্ধ্যার পর হাতে মেহেদি লাগিয়ে রুমে এসে রুদ্রের কাছে ফোন দেয়। ফোন তুলে রুদ্র বলল, তুমি আমার ফোন নম্বর কোথায় পেয়েছো? স্যারের কাছে বলবো তুমি আমায় ফোন দাও, তোমার সব কাণ্ডের কথা বলবো। বলার হলে তো সেদিনই বলতেন। আর যাই হোক, আপনি মানুষটা বেশ ভালো। ট্রেনে আপনায় দেখে আবার যে কি হয়েছিল বোঝাতে পারবো না, এমন এক পরিস্থিতিতে দেখা হয়েছে। সেদিন বলিনি বলে এখন বলতে পারবো না? আমি সুযোগ দিয়েছি তোমায়। অরুণী হেসে বলল, আমি তো সেই সুযোগ কাজে লাগাচ্ছি। ট্রেনে বসে এই চটপট কথা কোথায় গিয়েছিল? আর শাহেদ আহমেদের মতো ভদ্রলোকের মেয়ে তুমি, আমার বিশ্বাস হচ্ছে না। কেন, আপনি কি আমার চটপট কথা শুনতে চেয়েছিলেন? আমার আব্বা ভদ্র, আমি কি অভদ্র? অরুণী কয়েক মুহূর্ত চুপ থেকে আবার বলল, আপনাকে দেখলে আদর আসে, বুঝলেন? ইচ্ছে হয় আপনার গালে একটা চুমু নিই। আমি কল রেকর্ড করছি, স্যারের কাছে পাঠাবো। পাঠান। এখন বলেন আমাদের প্রেম কবে হবে? আরেকবার সামনে পেলে সত্যি চট দিব, ইস্টে পাকা মেয়ে। অরুণী অবাক হয়ে বলল, চর দেবেন? সত্যি? আচ্ছা, অপেক্ষায় আমি। রুদ্র ফোন কেটে দিল। অরুণী বরাবরের মতো হতাশ। এবার রুদ্রের বাসায় যাবে এই ভেবে হতাশা সব দূর হয়ে গেল। কিছুক্ষণ পর অরুণীর বড় মামা সবাইকে তাড়া দিতে লাগলো। যারা যারা বরের বাসায় যাবে তাদের দ্রুত রেডি হতে বলল। অরুণীর মন ছুঁড়ে তখন অন্যরকম অনুভূতি, আত্মহারা ভাব। ঘণ্টা দেড়েক পর সবাই রওনা হয়ে গাড়িতে বসল। অরুণীর হৃদয় তোলপাড়, হাত পা কাঁপছে অতি আনন্দে, আবার যেন জ্বর আসবে। গাড়িতে ওঠার আগে নিম্মি অরুণীর কানে কানে বলল। অরুণী উত্তরে হাসল শুধু। উল্টাপাল্টা কিছু করিস না। এত খুশি বোধহয় অরুণী আর কখনো হয়নি। গাড়ি চলতে শুরু করলো। অরুণীর হৃদয় স্পন্দন বাড়তে লাগলো। অরুণী দুনিয়াদারি ভুলে বিমগ্ন হয়ে রইল। সবাই গাড়িতে বসে আনন্দ করছে। অরুণীর সেদিকে খেয়াল নেই, কোনো কিছুতে খেয়াল নেই। গাড়ি থামানোর পর সবাই নেমে গেল। অরুণী ঠায় বসে। গাড়ি থামিয়েছে যে ওর হুঁশ নেই। শুভ্রা চেঁচিয়ে বলল, অরু আপা নামবে না তুমি? কি হয়েছে তোমার? অরুণীর চুপ থাকা নিয়ে সবাই কম বেশি প্রশ্ন করল। অরুণী গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকাতে লাগলো। তীক্ষ্ণ এক অনুভূতি অরুণীর শরীর মন অবশ করে রেখেছে যেন। অরুণী শুধু রুদ্রকে খুঁজছে। কিছুক্ষণ পর দেখলো বেরুন রঙের একটা পাঞ্জাবি পরা রুদ্র। অরুণী চুপ করে উঠে গেল সবার মাঝখান থেকে। সবার দৃষ্টিগোচর করে গিয়ে পেছন থেকে রুদ্রের পাঞ্জাবির কলার ধরে টান দিল। সহসা এমন আক্রমণে চমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় রুদ্র। অরুণীর হৃদয়ে উত্তাল মহা তরঙ্গ বয়ে গেলেও মুখে এক ঝলক হাসি। শাড়ি পরা অরুণীকে চিনতে সময় লাগলো রুদ্রের, কিন্তু এই বাড়িতে কারো এতটা সাহস নেই যে দুষ্টুমির ছলেও রুদ্রের কলার ধরে টান দিবে এভাবে। ছোটবেলা থেকে ভয়ঙ্কর মেজাজের রকচটা রুদ্র লাবণ্যের সাথে প্রেম বিচ্ছেদের পর আরও কাঠখোট্টা হয়ে গেছে। রুদ্র হতবাক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণীর দিকে। চোখ বিস্ময়কর। কার এত সাহস? কে এই মেয়ে? রুদ্রের এমন কঠিন দৃষ্টি উপেক্ষা করে অরুণী হেসে বলল, চর দেবেন নাকি আপনার সামনে আসলে? দেন এবার চর। রুদ্র বিস্ময়ে হা হয়ে গেল। বিস্ময় কাটাতে সময় লাগলো বেশ। এত চমকিত হয়েছে যে কলার ধরে টান দেওয়ার ঘটনাটা চাপা পড়ে গেছে। রুদ্রের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, কে তুমি? অরুণী কপালে পড়া চুলগুলো ডান হাত দিয়ে সরাতে সরাতে স্বাভাবিক গলায় বলল, চিনতে পারছেন না আমায়? এত উজ্জ্বল আলো, তাও চিনতে পারছেন না? ঘন্টা দুয়েক আগেও তো ফোনে থাপ্পড় দেওয়ার হুমকি দিলেন। রুদ্র বাক্রুদ্ধ মরিয়া হয়ে উঠে বলল, অরুণী তুমি এখানে? তুমি কিভাবে এসেছো? মানে তুমি এখানে কেন? অরুণীর মন আনন্দে প্লাবিত হচ্ছে। রুদ্রের এমন অবাক হওয়া মুখ দেখে পরিতোষের ঢেউ বয়ে যেতে লাগলো অরুণীর মনে। এত অবাক হওয়ার কি আছে বলুন? আর আমায় ভুলেও থাপ্পড় দেওয়ার কথা চিন্তা করবেন না। প্রথমত আমি অতিথি, দ্বিতীয়ত আমায় থাপ্পড় দিলে পিও ভেঙে যেতে পারে। রুদ্রের চোখে মুখে অস্থির ভাব, প্রত্যুত্তর করার ভাষা খুঁজে পাচ্ছে না। রুদ্র অস্থির চোখে আশেপাশে তাকাচ্ছে। কয়েক মুহূর্ত পরপর আবার বেজায় বিস্ময় নিয়ে অরুণীর মুখের দিকে তাকায়। অনেকক্ষণ পর বলল, নিম্মি ভাবি তোমার কে হয়? কি কাকতালীয় ব্যাপার! খবরদার অরুণী, বাসার কারোর সামনে উল্টাপাল্টা কাণ্ড ঘটিও না। আর তুমি আমার শার্টের কলার ধরে টান দিয়েছো কেন?
শার্টের কলার নয়, পাঞ্জাবির কলার। এত অস্থির হচ্ছেন কেন? আবোল তাবোল বকছেন। অরুণী একটু থেমে বলল, আপনি বরের ভাই, এটা জানার পর ঘুম তো হয়ই নাই। সকালে উঠে দেখি গায়ে 104 ডিগ্রি জ্বর। আর জ্বর আসবেও বা না কেন বলুন তো? আপনার সাথে প্রেম হবে না ভেবে নিয়েছিলাম, কিন্তু এটা জানার পর আমার মনের নিভে যাওয়া আশার প্রদীপ দাউ দাউ করে জ্বলে উঠেছে। আপনার ফোন নাম্বার জোগাড় করতে কত বেগ পোহাতে হয়েছে জানেন? আপনাই দেখতে বাস স্ট্যান্ডে গিয়েছি কলেজ ফাঁকি দিয়ে। আপনিই বলুন, এমন পাগলামি কেউ করে কারোর জন্য? আচ্ছা আচ্ছা মানলাম করে এমন পাগলামি, কিন্তু আপনার জন্য কোনো মেয়ের গায়ে 104 ডিগ্রি জ্বর এসছে বলুন? রুদ্র নির্বাক শ্রোতার ভূমিকা পালন করে যাচ্ছে। এত বিস্ময় হজম করতে সময় লাগছে বেশ। নিজেকে সংযত করে রুদ্র বলল, আচ্ছা আচ্ছা যাও তুমি এখন। যাব মানে কোথায় যাব? অরুণী আশেপাশে তাকিয়ে বলল। বিয়ের আগে শ্বশুরবাড়ি এসে পড়লাম। রুদ্র বিস্ময় ভাব সম্পূর্ণ কাটানোর চেষ্টা করে। অবান্তর কথা বলো না, তুমি তো অতিথি, যাও সবার সাথে গিয়ে বসো। অরুণী জোর গলায় বলল, আমি আপনার অতিথি, নয়তো এত জ্বর নিয়ে কি আসতাম না। অরুণী, তুমি অতিরিক্ত পাগলামি করছো, সেটা কি তুমি বুঝতে পারছো? আমি তোমার সাথে খারাপ আচরণ করতে চাচ্ছি না। তুই মানুষের ভিতর বসে উল্টাপাল্টা কিছু করে বসো না, মান সম্মানের ব্যাপার। অরুণী হেসে বলল, দেখুন খুশিতে আমার হাত পা কাঁপছে, আমি এই খুশির ব্যাখ্যা করতে পারবো না। আমি পাগলামি করব, খুব পাগলামি করব। আপনি আমার সাথে প্রেম করেন আর না করেন, আমি পাগলামি করবই। রুদ্র কিছুটা আতঙ্ক হয়ে পড়ল অরুণী পাগলামি করবে শুনে। অরুণীর কিছুতেই বিশ্বাস নেই, তার উপর বাসা ভরা মেহমান, মান সম্মান বলতে তো একটা জিনিস আছে। রুদ্র বলল, কোনো পাগলামি করো না তুমি ঠিকঠাক বাসায় যাও, আমি ফোনে কথা বলবো তোমার সাথে। আপনি এমন কেন বলুন তো? একবারও ফোন দেন না আমার কাছে, তার উপর সিম কার্ড পরিবর্তন করে ফেলেন। আপনি এত কাঠখোট্টা কেন? অরুণীর অযৌক্তিক অভিযোগের বিপরীতে রুদ্র বলল, তুই ছোট মানুষ, বাচ্চা একটা মানুষ, এসব পাগলামি বন্ধ করো। এসব পাগলামি করে কোনো লাভ নেই, শুধু শুধু তুমি নিজে কষ্ট পাচ্ছ। অরুণীর মন নিমেষেই খারাপ হয়ে গেল, গলা বেদনায় ছলছল। বলল, আপনি আমার সব পাগলামি হাসি ঠাট্টা ভাবেন, কখনো সিরিয়াস হয়ে কথা বলেন না। কেন এমন করেন? পৃথিবীর সবচেয়ে অপরাধী মানুষ কে জানেন? যে অন্যের আবেগের মূল্য দেয় না। অরুণীর মুখ থেকে এই প্রথম এমন সিরিয়াস কথা শুনল রুদ্র। রুদ্রও যে অরুণীর সাথে সিরিয়াসভাবে কথা বলে এমনটাও নয়। রুদ্রের মুখের আদল পলকেই বদলে গেল। কি যেন ছিল অরুণীর গলায়। রুদ্র গাঢ় গলায় বলল, শোনো অরুণী, তোমার আবেগকে আমি হেয় করে দেখছি না, কিন্তু তোমার আবেগের মূল্য আমি দিতে পারবো না। এসব মাথা থেকে নামিয়ে ফেলো। তুমি বাচ্চা একটা মেয়ে, এত কিছু তুমি বুঝবে না। শুধু দুষ্টুমি করতে জানলেই মানুষ বড় হয় না। তোমার ভিতর পরিপক্ক চিন্তা ভাবনা নেই, থাকলে এমনটা করতে না। অরুণী একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলো। এর ভিতর খুব জরুরি গলায় কে যেন রুদ্রকে ডাকলো। অরুণীকেও খুঁজছে ওদিকে। রুদ্র চলে গেল সেখান থেকে। অরুণীও উদাস হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হাজার চেষ্টা করেও মন ভালো করতে পারছে না অরুণী। আজকাল ছোট ছোট কারণে অরুণীর মন খারাপ হয়ে যায়, অথচ এমনটা আগে কখনো হয়নি। অরুণী সবার ভিতর গিয়ে বসে, আশেপাশে কোথাও না তাকিয়ে মাথা নিচু করে রেখেছে। একটা মানুষের জন্যে আর কতটা বেহায়া হবে। পাশ থেকে শুভ্রা অরুণীকে খোঁচা দিয়ে নিচু গলায় বলল, কী রে অরু আপা, হলোটা কি তোর? অরুণী উন্মনা হয়ে না সূচক ভঙ্গিতে মাথা ঝাঁকায়, তারপর আবার আগের ন্যায় বসে থাকে। রুদ্র সব কিছুর খবরদারি করছে। বোঝা গেল বাসার সবাই রুদ্রকে মোটামুটি ভয় করে। রুদ্রের মাকে দেখে অরুণী অবাক, বোঝারই উপায় নেই এই ভদ্র মহিলার এত বড় দুইটা ছেলে আছে। প্রাণবন্ত যুবতী যেন। তানভীর দেখতেও রুদ্রের মতো, চেহারায় বেশ মিল আছে। সবাই বরের কপালে হলুদ লাগালেও অরুণী এক কোণে বসে আছে। রুদ্র কোত্থেকে যেন হন্তদন্ত হয়ে এসে বলল, কি অরুণী, চুপচাপ কেন?
এইভাবে বসে আছো কেন? দুলাভাইয়ের গায়ে হলুদ মরিচ লাগাও, যাও। অরুণীর বুকের ভিতর শিরশির অনুভূত হলো। মাথা উঁচিয়ে রুদ্রের দিকে তাকিয়ে একটু ম্লান হাসল। কোনো প্রত্যুত্তর করল না। রুদ্র উত্তরের আশা করেছিল যেন। সবাই আনন্দ করছে, অরুণীর তেতো লাগছে সব কিছু। এরপর আর রুদ্রকে দেখা গেল না। অরুণী মনে মনে খুঁজল বেশ রুদ্রকে। রুদ্রদের বাসা থেকে ফেরার সময় সবাই একে একে গাড়িতে উঠছে। রুদ্রকে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা গেল। অরুণী তাকালো অনেকবার, গাড়ি ছেড়ে দিল। আবছা অন্ধকারে স্পষ্ট দেখা গেল না রুদ্রকে। আস্তে আস্তে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। বাসায় গিয়ে কারোর সাথে কোনো প্রকার কথা না বলে অরুণী সোজা রুমে চলে গেল। অরুণীর এমন অদ্ভুত আচরণ সবার চোখে বিঁধল। বাসার সবাই ব্যস্ত। রুদ্রদের বাসা থেকে মানুষ আসলো। অরুণী জানালা দিয়ে উকি দিয়ে দেখছে, রুদ্রকে খুঁজল। রুদ্র আসে নাই। কিছুক্ষণ পর সেলিনা আহমেদ আসলো। চিন্তিত গলায় বলল, তোর কি হয়েছে? অরুণী উত্তর দিল না। সেলিনা আহমেদ পুনরায় জিজ্ঞেস করল, শরীর খারাপ লাগছে তোর? অরুণী মাথা চাকিয়ে হ্যাঁ হু বলছে শুধু। সাইমা শুভ্রা এসে কয়েকবার ডেকে গেছে অরুণীকে। অরুণী ঘাপটি মেরে শুয়ে আছে। রাতে আর রুম থেকে বের হলো না। 7টার দিকে ঘুম ভাঙে অরুণীর নিম্মির ডাকে। নিম্মি রেগে গিয়ে জিজ্ঞেস করলো, রাতে কি হয়েছিল তোর? অরুণী আড়ামোড়া ভেঙে উঠে বসে। ঘুম ঘুম চোখ দুটো বুজে আসছে বারবার। জরাগ্রস্ত গলায় বলল, কিছু হয়নি, মাথা ব্যথা করছে। অরুণীর কথা বিশ্বাস করলো না বোধহয় নিম্মি। আবার জিজ্ঞেস করলো, ওই বাসায় গিয়ে রুদ্রের সাথে কথা হয়েছে? রুদ্র তোর সাথে খারাপ আচরণ করেছে বা কিছু? অরুণী চোখ কচলাতে কচলাতে বলল, আরে আপা না, কারোর খারাপ আচরণে কি আমার মন খারাপ হয়? অরুণীকে অনেকক্ষণ জেরা করলো নিম্মি। এক পর্যায়ে নিম্মি বলল, অনেক সব বুঝি আমি, তুই রুদ্রের সাথে কোনো রকম কথা বলবি না। এত ভাব কিসের রুদ্রর? অরুণী কেমন অসহায় গলায় বলল, ওরও তোর উপর এত উপচে পড়া প্রেম দেখলে আমি অবাক হয়ে যাই। নিম্মি অত্যাশ্চর্য হয়ে বলল। অরুণী আর কিছু বলল না। বাসা জুড়ে গানের শব্দ। সুস্মিতা ওরা আসলো অরুণীকে নিতে। অরুণী ওদের ধমক দিয়ে পাঠিয়ে দিল। সেলিনা আহমেদ কিছুক্ষণ পরপর এসে ঝংকার দিয়ে যায়। হোসেনারা বেগম এসে খুব উৎসুক গলায় বলল, সবাই মিলে নাচছে, তোর মামাও। আমি তো হাসতে হাসতে শেষ, যা দেখে আয়। অরুণী বিরক্ত গলায় বলল, আমার শরীর খারাপ লাগছে মামি। হোসেনারা বেগম বিরক্ত হয়ে বলল, কি হয়েছিস কি তুই? সন্ন্যাসী সেজেছিস? অরুণী ভারী বিরক্ত চোখে তাকালো হোসেনারা বেগমের দিকে। কিছুক্ষণ পরপর কেউ না কেউ এসে অরুণীকে রুম থেকে বের হতে তাড়া দেয়। অরুণী শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ওর নানুর রুমে চলে গেল। অরুণীকে দেখে ঠাহর করতে পারল না আমেনা বেগম। চোখে পড়া মোটা ফ্রেমের চশমাটা পরিষ্কার করে আবার চোখে দিল। অরুণী গিয়ে আমেনা বেগমের কাছে গিয়ে বলল, আমি অরুণী নানি। ও অরুণী, বস বস, আমি ভেবেছি শুভ্রা। অরুণী পাশ ঘেঁষে বসে। আমেনা বেগম বলল, নাচ দেখিস না দাদু? না নানু, ভালো লাগছে না আমার। অরুণী বসে বসে আমেনা বেগমের সাথে কথা বলছে। পার্লার থেকে লোক এসেছে নিম্মিকে সাজাতে। অরুণীকে সেখানে ডাকলো অনেকবার। অরুণী চুপচাপ আমেনা বেগমের কাছে বসে রইল। শাহিদ আহমেদ রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো অরুণীকে। রুদ্রের ভাইয়ের সাথে বিয়ে কথাটা জেনে শাহিদ আহমেদও অবাক হয়েছিল বেশ। অরুণী শাহিদ আহমেদের ডাকে সাড়া দিয়ে দরজার সামনে যায়। শাহিদ আহমেদ ধমক দিয়ে বলল, হয়েছে কি তোর? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অরুণী। শাহিদ আহমেদ আবার ধমক দিয়ে বলল, বরযাত্রী আসবে একটু পর, তুই রেডি হচ্ছিস না কেন? অরুণী মেনিমুখ হয়ে বলল, হব রেডি। একে একে সবাই এসে ধমকে যাচ্ছে অরুণীকে। কিছুক্ষণ পর শোনা গেল বরযাত্রী এসেছে। বাড়ি জুড়ে হইচই শুরু হয়ে গেল। অরুণী ছাদে উঠে আড়াল থেকে দাঁড়িয়ে দেখল রুদ্র এসেছে, কালো রঙের একটা পাঞ্জাবি গায়ে। অরুণীর মনের ভিতর ছটফটানি শুরু হয়ে গেল।
মনের ভিতরে থাকা অভিমান ছেড়ে ফেলে ছুটে যেতে ইচ্ছে করছে রুদ্রের দিকে। এই তীব্র ইচ্ছে সংযত করতে পারছে না অরুণী। নিজের মনকে শক্ত করে আবার গিয়ে রুমে দাঁত কামড়ে বসে থাকলো, কিছুতেই রুমে বসে থাকতে পারছে না। মনের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। কিছুক্ষণ রুদ্রের ফোন নম্বর থেকে মেসেজ আসলো। অরুণী, কোথায় তুমি? অরুণীর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সব রাগ অভিমানের অবসান ঘটিয়ে পরনে যা ছিল তা পরে দৌড়ে গেল রুদ্রের কাছে। বরযাত্রীরা যেখানে বসেছে তার একটু তফাতে আচমকা দাঁড়িয়ে গেল অরুণী। সূর্য, শাহেদ আহমেদ প্রায় সবাই সেখানে। এভাবে উন্মাদের মতো রুদ্রের কাছে দৌড়ে যাবে? সূর্যের চেহারার দিকে তাকিয়ে অরুণী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। অরুণী আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে তাকিয়ে রইল। রুদ্রের চোখাচোখি হওয়া দরকার, কিন্তু রুদ্রের দৃষ্টির নাগাল পাচ্ছে না। অরুণী অনেকক্ষণ তাকিয়ে রইল। এক পর্যায়ে রুদ্রের দৃষ্টি বুঝি সদয় হলো। অরুণীর দিকে তাকালো। রুদ্রের মুখে এক ঝলক হাসি। রুদ্রের হাসিতে নিবিষ্ট হয়ে তাকিয়ে আছে অরুণী। ওষ্ঠকোণে আপনা আপনি ফুটে রয়েছে এক চিলতে হাসি। বিমগ্নের তীব্রতা এতই ছিল যে রুদ্র কখন চোখ ফিরিয়ে নিয়েছে সে খেয়াল নেই। উঁচু গলায় পেছন থেকে ডাক আসলো। এই অরুণী। অন্যমনস্ক থাকার কারণে এইটুকু কথায় হকচকিয়ে ওঠে অরুণী। অপ্রস্তুতভাবে পিছনে তাকায়। চেহারার অপ্রতিভ ভাব। সূর্যকে দেখে অপ্রতিভ ভাবটা আরো প্রগাঢ় হলো। কি দেখছিস ওদিকে? কি অবস্থা তোর? নতুন ড্রেসও পরিসনি, এগুলো কি গায়ে দিয়ে আসিস? অরুণীর গলায় বিহুবলতা। দাদা, বর দেখছিলাম। তোর এমন আড়ালে আবডালে লুকিয়ে বর দেখতে হবে কেন? আজকাল হয়েছে কি তোর? সূর্য একটু থেমে কঠিন গলায় বলল, কেমন অদ্ভুত আচরণ করিস। কি হয়েছে তোর? তুই গার জামাটা পর্যন্ত বদলাসনি। এত আনন্দ আমেজের ভিতরে রুমের কোণে বসে থাকিস, কেউ তোকে কিছু বলেছে? এই পরিস্থিতি এড়িয়ে যেতেই অরুণী তড়ি ঘড়ি করে বলল, দাদা, আমি সেজেগুজে আসছি এক্ষুনি। অরুণী দ্রুত পায়ে সূর্যের সামনে থেকে চলে গেল। সেলিনা আহমেদ আর শাহেদ আহমেদ অরুণীর হাবভাবে চরম বিরক্ত। অরুণী রুমে গিয়ে খাটের উপর বসে পড়ল। রুদ্রের হাসিটা চোখের সামনে ভাসছে এখনো। রুদ্র মেসেজ দিয়েছে ভাবতেই অরুণীর মনে হিমশীতল শিহরণ জাগে। অরুণী কালো একটা ড্রেস পরল, চুলগুলো আঁচড়ানো। প্রসাধনী বলতে কিছুই ব্যবহার করেনি। রুম থেকে বের হয়ে দেখে শুভ্রা, সাইমা ওরা সবাই বরের কাছে বসা। রুদ্রও সেখানে। অরুণীর হঠাৎ অস্বস্তি লাগলো সেখানে যেতে। কিঞ্চিত লজ্জাও পাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লজ্জা অস্বস্তি গিলে সেখানে গেল। গিয়েই রুদ্রের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, আরে রুদ্র, বেয়াই যে। রুদ্র তাকায় চোখ ফিরিয়ে। কপালে ভাঁজ পড়ল, ভ্রু খানিক কুচকালো। সাইমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, অরু আপা, আগে থেকে চিনিস নাকি? আমাদের সাথে তো মাত্রই পরিচয় হলো। অরুণী রুদ্রের একটু কাছাকাছি বসলো। ট্রেনে দেখা হওয়া, গায়ে হলুদে দেখা, বিয়েতে দেখা, সব যেন এখনও স্বপ্ন মনে হয় অরুণীর। ভালো লাগা কিংবা অবাক হওয়ার রেশ এখনও কাটাতে পারছে না। রুদ্র প্রত্যুত্তরে একটু হাসলো। একটু ভয় পাচ্ছে মনে মনে। তানভীরের সামনে অরুণী উল্টো পাল্টা কিছু বলে ফেলে নাকি আবার। বড় ভাইকে সমীহ করে চলে রুদ্র। অরুণী শুভ্রার কথার প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, আগে থেকেই চিনি, কালকেই তো পরিচয় হলো হলুদে। সাইমা বলে উঠল, কই কই, আমাদের সাথে তো পরিচয় হলো না। অরুণী ওদের কথার প্রত্যুত্তর না করে তানভীরের দিকে তাকালো। মাথা নিচু করে বর বেশে বসে আছে তানভীর। চেহারায় একটু লজ্জা লজ্জা ভাব আছে। অরুণী তানভীরের দিকে তাকিয়ে বলল, দুলাভাই, লজ্জা কি বেশি পাচ্ছেন? আমাদের সামনে এত লজ্জা, আপনার সামনে তো কাঠ হয়ে যাবেন। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণীর দিকে। অরুণী আবার বলল, তা দুলাভাই, শরীর স্বাস্থ্য ঠিক আছে? তানভীর নিচু গলায় বলল, হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? তানভীরের নাস্তা নাবুদ অবস্থা দেখে রুদ্র মনে মনে হাসছে। অরুণী রুদ্রের দিকে তাকিয়ে বলল, রুদ্র বেয়াই, বউ নিয়ে আসেননি? তানভীর মাথা নিচু অবস্থায় বলল, ও আমার ছোট ভাই, এখনো বিয়ে করেনি। অরুণী অবাক হওয়ার ভান করে বলল, কি বলেন? আপনার ছোট? আমি তো ভেবেছি আপনি ছোট। এত বয়স হয়েছে এখনো বিয়ে করেননি? রুদ্র অরুণীর মুখের দিকে তাকিয়ে আছে। অরুণীর কথাগুলো শুনছে তাকিয়ে তাকিয়ে। অরুণী চাচ্ছে এই বিয়েটা কখনো শেষ না হোক, এই ভালো লাগার মুহূর্তটা থেমে থাকুক।
থমকে যাক পৃথিবী। কিন্তু তা কি হয়? বিয়ে পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে। অরুণী রুদ্রর আশেপাশে থেকেছে। অদ্ভুত এক ভালো লাগায় অরুণীর মন প্রাণ ছিঁয়ে যাচ্ছে। রুদ্রের সাথে তেমন কথা বলার সুযোগ হলো না। এক পর্যায়ে সুযোগ হলো, অরুণী জিজ্ঞেস করলো, মেসেজ কেন দিয়েছিলেন? রুদ্র বলল, এখানে এসে তোমায় দেখছিলাম না তাই। মিস করেছেন? রুদ্র হাসলো, মিস্টিস এমন কিছু না। এই ধরো আমি কোথাও গেলাম, সেখানে আমার পরিচিত কেউ আছে, তার খোঁজ নেওয়া কিন্তু মিস করে না। রুদ্রের এমন উদাহরণ টানা দেখে অরুণীর মন বিষণ্ণ হয়ে গেল। কিন্তু অরুণী মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছে আজ কিছুতেই মন খারাপ করবে না। মনের বিষণ্ণতা দূর করে হাসার চেষ্টা করলো খানিক। সূর্য আশেপাশেই আছে, তাই বেশিক্ষণ দাঁড়ালো না। বউ সাজে চমৎকার লাগছে নিম্মিকে। হালকা পাতলা গরনের চেহারা, নাকটা টিকালো, চোখ দুটো উজ্জ্বল, গায়ের রং ফর্সা, সব মিলিয়ে সুন্দরী। অরুণীর মনে প্রশ্ন জাগে, অরুণী যদি অমন সুন্দরী হতো তাহলে কি রুদ্র প্রেমে পড়তো? বর বউকে নিয়ে সবাই হাসি ঠাট্টা মশকরায় মশগুল। কেউ কেউ ছবি তুলছে। অরুণীর তীব্র একাকিত্ব অনুভূত হচ্ছে। একসময় অরুণীর এক চাচাতো মামাতো বোন মাইশাকে দিয়ে অরুণীকে গোপনে ডেকে পাঠালো নিম্মি। অরুণী স্টেজের কাছে গেল, রুদ্রও সেখানে ছিল। সাইমা ক্যামেরা হাতে নিয়ে রুদ্র আর অরুণীকে উদ্দেশ্য করে বলল, তোমরা দুজন বর বউর পাশে বসো। অরুণীর মনে তখন উথাল পাথাল আনন্দ। নিম্মি কি সাইমাকে শিখিয়ে দিয়েছে এসব? অরুণী সেটা বুঝতে তাকালো নিম্মির দিকে। লম্বা ঘোমটা টেনে বসে থাকার কারণে কিছুই বোঝা গেল না। সাইমা 2-3টে ছবি তুলল। এর ভিতর সেলিনা আহমেদ ডাকলো অরুণীকে, আড়ালে নিয়ে জিজ্ঞেস করলো, তুই কি নিম্মির সাথে ওর শ্বশুর বাড়ি যাবি? সাইমা, শুভ্রা, নিম্মির নানু যাবে। অরুণীর মনে উপচে পড়া খুশি। কখনো এমনটা ভাবেনি যে রুদ্রের সাথে দেখা হবে, তাও এভাবে। অরুণী আনন্দ চাপিয়ে রাখতে পারছে না। আনন্দ তার উত্তেজনা নিয়ে এক শব্দেই বলল, যাব। সেলিনা আহমেদ যাওয়ার পর অরুণী বিস্ময়ে হতভম্ব হয়ে আছে। রুদ্রের বাসায় গিয়ে থাকবে? অরুণীর শরীরের প্রতিটি শিরা উপশিরা রোমাঞ্চিত হচ্ছে যেন। বাঁধ ভাঙা আনন্দ। এত আনন্দ দাবিয়ে রাখতে শ্বাসরুদ্ধ হয়ে আসছে অরুণীর। জোরে জোরে কয়টা শ্বাস ফেলল। কোণে বিদায়ের আগে রুদ্র দাঁড়িয়েছিল মানুষের ভিড়ে। অরুণীও আস্তে আস্তে সেখানে গেল। আশেপাশের মানুষজন উপেক্ষা করে চাপা গলায় বলল, আচ্ছা, আমি যদি দেখতে নিম্মি আপুর মতো সুন্দর হতাম তাহলে আমায় ভালোবাসতেন? রুদ্র চারপাশে তাকায়। এই মেয়ের কি কাণ্ডজ্ঞান নেই? কোথায় বসে কি জিজ্ঞেস করে? রুদ্র চোখ রাঙালো। অরুণী অনুরোধ করে বলল, বলেন না। রুদ্র আবারও চোখ রাঙালো। রুদ্র যখন জানতে পারল অরুণী নিম্মির সাথে যাবে তখন যেন আতঙ্কিত হয়ে গেল। অরুণীকে বলল, অরুণী কোনো উল্টাপাল্টা কাণ্ড ঘটিও না প্লিজ। সব রকম কাণ্ডই ঘটাবো। আচ্ছা, আমার আর আপনার সাথে এভাবে দেখা হয়েছে, এটা কি আপনার রুমমেট জানে? রুদ্র হেসে ফেলল, বলল, এসব শুনে ওর প্রেশার বেড়ে গেছে। অবশ্য তোমায় ট্রেনে আমাদের বাসায় দেখেও আমার প্রেশার বেড়ে গিয়েছিল। রুদ্র একটু থেমে আক্ষেপ করে বলল, তুমি যে আমায় আমজাদ হোসেনের তারা খাইয়েছো, এটা এখনো ভুলিনি। এসব কুবুদ্ধি কোথায় পাও? অরুণী খুশিতে দিশেহারা। রুদ্র ওর সাথে এত সুন্দর করে কথা বলছে। কোণে বিদায়ের সময় শাহিদ আহমেদ অরুণীকে বারবার সাবধান করেছে কোনো উল্টো পাল্টা কাণ্ড যেন না করে। অরুণী আর রুদ্র দুইজনই ভিন্ন ভিন্ন গাড়িতে গেল। বাসায় যাওয়ার পর রুদ্রের আর দেখা পাওয়া গেল না। অরুণী চুপচাপ নিম্মির পাশে বসে আছে। বউ দেখতে উপচে পড়া ভিড়। শুভ্রা, সাইমাও অরুণীর পাশে। অরুণী বারবার আশেপাশে রুদ্রকে খুঁজছে। রাতে খাওয়ার সময়ও রুদ্রকে দেখা গেল না। অরুণী ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আছে, কোথাও নড়চড় করছে না। রুদ্রকে না দেখে অরুণীর মেজাজ চড়ে গেছে। অরুণী এসেছে বলে বাসা ছেড়ে চলে গেল, কাউকে জিজ্ঞাসাও করতে পারল না। অরুণীদের 2 তলার একটা রুমে শুতে দেওয়া হয়েছে। বড় বউকে তাদের রুমে রাখা হলো। শুতে শুতে রাত অনেক হয়ে গেছে। অরুণীরা যে রুমে শুয়েছে তার পরের রুমটা খালি। 3 নম্বর রুমে বড় বউ ঘুমানোর উদ্দেশ্যে রুমে যাওয়ার কয়েক মিনিট পর অরুণী শুভ্রা আর সাইমার কানে কানে বলল, এদিকে আয়। শুভ্রা আর সাইমা প্রকুচকে তাকিয়ে বলল, কোথায় যাব?
কি কুবুদ্ধি করেছো তুমি আবার? অরুণী ধমক দিয়ে বলল। আরে আয় তো। অরুণী আশেপাশে তাকালো রুম থেকে বের হয়ে। নিম্মিদের রুমের সামনে এসে নিচু গলায় বলল, একটু উকি দিয়ে দেখি তারা কি করছে, এক পলক দেখবো শুধু। শুভ্রার চোখ বড় হয়ে গেল, বলল, ছি ছি। সাইমা শুভ্রার মুখ চেপে ধরে অরুণীর সাথে তাল মিলিয়ে বলল, কিভাবে উকি দিবি? অরুণী বলল, দেয়ালের উপরে ছোট্ট একটা জানালা আছে, চেয়ার হলে উকি দেয়া যেত। সাইমা পরক্ষণে মত বদলে বলল, অরুণী চল রুমে যাই, রিস্কি ব্যাপার। অরুণী অভয় দিয়ে বলল, আমার উপর ভরসা রাখ। রুমের পাশে চেয়ার রাখা ছিল। অরুণী দুইটা চেয়ার একত্র করে চেয়ারের উপরে দাঁড়িয়ে উকি দিল। তানভীর নিম্মির চুলের জট খুলে দিচ্ছে। নিম্মি চেয়ারে বসে আছে। অরুণী ঠোঁট কামড়ে হাসি চাপিয়ে রাখছে। হঠাৎ কি হলো অরুণী ঠিক বুঝতে পারল না। চেয়ার দুইটা নড়ে ধূপ করে ফ্লোরে পড়ে গেল। অরুণী হতভম্ব হয়ে গেল, যেন এখনো বুঝতে পারছে না ও পড়ে গেছে। যখন বুঝতে পারল তখন অনুভূত হলো পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। দাঁতে দাঁত কামড়ে ব্যথা সহ্য করছে। কিছুতেই শব্দ করা যাবে না। সাইমা শুভ্রা হাঁ করে তাকিয়ে আছে। রুদ্র সবে মাত্র নিচতলা থেকে ওপরতলায় সিঁড়ি বেয়ে উঠছিল। রুদ্র অরুণীর কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেছে। দ্রুত সেখানে গেল, চাপা গলায় বলল,